সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আরও ওয়ার্সাদি আপনাদের সঙ্গে রয়েছি। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদু, রয়েছেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক জনাব কমরেড রুহিন হোসেন প্রিন্স। আপনারা জানেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে এখন সাম্প্রদায়িক সহিংসতার বিপক্ষে, সম্প্রীতির পক্ষে মানুষের অবস্থান রয়েছে। নানান মহলে এই নিয়ে কথা হচ্ছে এবং বিশেষ করে তরুণরা, যুবকরা ঢাকাসহ বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে এবং সম্প্রীতির পক্ষে নিজেদের অবস্থান কর্মসূচি করে জানান দিচ্ছে। এ নিয়ে নানান মহলে আলোচনাও হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ দীর্ঘদিন ধরেই একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত হলেও হঠাৎ করেই এই অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা শারদীয় দুর্গোৎসবের সময়ে হয়ে গেল। এইসব ঘটনাগুলো যেন না হয়, এই যে সম্প্রীতি যেন বজায় থাকে, তার জন্য কি করা সেসব জানতেই আজ রাজনীতিবিদদের সঙ্গে আমরা বসেছি। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। এখন যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশে, এর কি বিশ্লেষণ আপনার মনে আছে? প্রশ্নটা আবার করবেন? জি, আপনি কি শুনতে পাচ্ছেন জনাব শামসুজ্জামান দুদু? প্রশ্ন হলো এই যে কুমিল্লাতে পূজা মণ্ডপে পবিত্র আল কোরআন যিনি রেখেছেন, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে, তার নাম জানা গেছে ইকবাল, এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং বিভিন্ন জায়গায় সম্প্রীতি রক্ষার জন্য নানা রকম আন্দোলনও হচ্ছে। এই যে পরিস্থিতি, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে যে দুজন আলোচক আছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। আর যারা বিভিন্ন ভাবে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সেই সব দর্শক শ্রোতাদের আমি তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাম্প্রতিক দাঙ্গা শুধু দুঃখজনক না, একটা মর্মান্তিক বিষয়। লক্ষ্য করবেন যে ইতিমধ্যে যে কয়েকজন মারা গেছে তারা খেটে খাওয়া মানুষ। 5 জন সম্ভবত মুসলিম এবং 2 জন হিন্দু ধর্মাবলম্বী। তো বাড়িঘর এবং দোকানপাট, তাদের যেসব জিনিস পুড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো খুব নিরন্ন এবং খুব নিম্ন আয়ের মানুষের এই ঘটনাটা ঘটেছে। আর বাংলাদেশের 1000 বছরের, 100 বছরের, যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন, ভারত উপমহাদেশের মধ্যে বেঙ্গলে তৎকালীন ব্রিটিশ ভারতের সময় এবং পরেও আমরা দেখেছি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যার মতো করে তারা মিলেমিশে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা রেখেই তারা বসবাস করেছে। কিন্তু কখনো কখনো আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের হিংসাত্মক ঘটনা যেটা সর্বশেষ ঘটেছে, এতটা মারাত্মক আমরা এর আগে কখনো দেখি নাই। আমি কোথায় যেন দেখছিলাম, সোশ্যাল মিডিয়া না পত্রিকাতে, ঠিক আমার এই মুহূর্তে খেয়াল নেই, ওয়েস্ট বেঙ্গলের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দীর্ঘদিন ধরে ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী ছিলেন, বাম ঘরানার রাজনীতি করতেন এবং তার জন্মস্থান বাংলাদেশে। তিনি বলেছিলেন যে কোনো সরকারি ইন্ধন ছাড়া কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। তো আমার কাছে মনে হয়েছে যেমন পাকিস্তান আমলে আদমজি যে দাঙ্গা, অথবা ঈশ্বর সাহেবের সময় যখন এরশাদ বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন যে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হয়েছিল, আমি নিকট ভবিষ্যতের কথা বলতে চাচ্ছি না। এই ধরনের ঘটনা ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কায় মাঝে মধ্যে দেখা গেছে যে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মনে করি যে যারা গণতন্ত্র পছন্দ করে না অথবা গণতন্ত্র আন্দোলনকে রুখে দিতে চায়,
যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না তারা এই ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। দুই, যেহেতু ইকবাল নামক একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে এখন জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তো আমার কাছে মনে হয়েছে, যেটা আমি বলি, জিজ্ঞাসাবাদে সে কি বলবে কি করবে সেটা বড় কথা না। একবার সম্ভবত গালফ ক্লাবের আশেপাশে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল। বেশ কিছু পরে আমরা দেখেছিলাম একটা ছেলে, সে মাদকাসক্ত, এবং তার ইউনিভার্সিটির একটা মেয়েকে সে মানে অপদস্থ করেছে, শ্লীলতাহানি করেছে। কিন্তু তার চেহারা দেখে আমার কাছে মনে হয়েছিল যে এর পক্ষে তো নিজেই চলা কঠিন। আর এখন যে ঘটনাটা সামনে নিয়ে আসছে, ইতিমধ্যে হিন্দু ধর্মাবলম্বীরা প্রশ্ন তুলেছে তার ব্যাপারে। আমি এই প্রশ্নটা তুলতে চাই না, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করুক এবং মূল ঘটনাটা বের করার চেষ্টা করুক। তবে আমার কাছে মনে হয়েছে গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা, এটা একটা দৃষ্টিভঙ্গি। এই আলোকেও আমরা অনেক কিছু ভাবতে পারি। অনেক ধন্যবাদ আপনার কাছে। জি, আপনার কাছে আবারও আসবো। জনাব খালেদ মাহমুদ চৌধুরী, সাম্প্রদায়িক দাঙ্গা গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে পারে, জনাব শামসুজ্জামান দুদু মনে করছেন, কি মন্তব্য আপনার? ধন্যবাদ আপনাকে। 47-এ যখন ভারতবর্ষ ভাগ হয় তখন কিন্তু ভারতে ব্যাপক একটি সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, আমরা জানি। ভারতে ধারাবাহিকভাবে অনেক সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সেখানে রাজনৈতিক ইন্ধনও অনেক ধরনের ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। ভারতের গণতন্ত্র কি ব্যাহত হয়েছে? হয়নি। কারণ ভারতের একটা মূল স্পিরিট আছে, যারা স্বাধীনতাটাকে বিশ্বাস করে। ভারতের যে সৃষ্টি, সে সৃষ্টির পথকে তারা বিশ্বাস করে। ভারতের যে জাতির পিতা মহাত্মা গান্ধী, তাদেরকে কখনো অস্বীকার করে না। ভারতের যারা নেতৃত্ব দিয়েছে স্বাধীনতা সংগ্রামের, তাদেরকে কেউ অস্বীকার করে না। কিন্তু বাংলাদেশে বিষয়টা ভিন্ন। আমরা বাংলাদেশে দেখেছি যখন মহান মুক্তিযুদ্ধে আমরা আমাদের দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, যখন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, যখন যুদ্ধে আমাদের অকুতোভয় ভূমিকা রেখে আস্তে আস্তে বাংলাদেশ আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে, তখন আমরা দেখেছি যে সেখানে ধর্মকে ব্যবহার করতে এবং ধর্ম দিয়ে সেই মুক্তিযুদ্ধকে আমাদেরকে বিভ্রান্তি করার আমরা দেখেছি। সেই সময় রাজাকার আলবদর আল শামসরা তৈরি হয়েছে। এই রাজাকার আলবদর আল শামসরা কারা? তারা এই ভূখণ্ডের মানুষ, তারা এই দেশের মানে মুক্তিযুদ্ধে জয়ের বিরোধিতা করেছে। তারা তার মানে পারতপক্ষে তারা স্বাধীনতার বিরোধিতা করেছে। বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছেন, যেই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের মুক্তিযুদ্ধ, সেটার বিরোধিতা করেছে এবং সেখানে ধর্মকে ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে এই বাংলাদেশ ভারত হয়ে যাবে, এই বাংলাদেশ হিন্দুস্তান হয়ে যাবে। এবং সেই সময় আমরা দেখেছি এই রাজাকার আলবদর আল শামসদের অত্যাচার নিপীড়নে তারা সেই সময় কিন্তু আমাদের সেই সময়ের যে সনাতন ধর্মের মানুষেরা, বিশেষ করে তারা কিন্তু এই পার্শ্ববর্তী ভারতে গিয়ে প্রায় 1 কোটির উপরে শরণার্থী সেখানে আশ্রয় গ্রহণ করেছিল। এবং সেই সময় সে ধর্মীয় যে উন্মাদনাটা, যে ধর্মকে ব্যবহার করে যে মানুষের উপর নির্যাতন, সেই সময় যে ধর্ষণ, লুটতারাজ এবং হচ্ছে অগ্নিসংযোগ, এগুলো আমরা সেগুলো দেখেছি। এই যে এটা আমরা তাদেরকে পরাজিত করেছিলাম মুক্তিযুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে। এবং তারপরে যে আমাদের এই যে ধর্মভিত্তিক যে এই যে উন্মাদনা, সেটাকে বন্ধ করার জন্য ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা হয়েছিল। বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর দেশে দেশে অগ্রগতির পথে সাম্প্রদায়িকতা একটা বড় বাধা। সে সাম্প্রদায়িক রাজনীতিটাকে বন্ধ করা হয়েছিল, কিন্তু সেই সাম্প্রদায়িক রাজনীতিকে আবার পুনর্বহাল করা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পর 1975 সালে 15ই আগস্টে সপরিবারে। যেখানে সেখানে গর্ভবতী মা, নারী, স্ত্রী, শিশু কেউ বাদ যায়নি, যে হত্যাকাণ্ডে একটা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের এই চেতনাকে নষ্ট করে। তারই ধারাবাহিকতা। ওই যে উস্কানি, ওই যে ধর্মভিত্তিক যে এই যে উন্মাদনা, যে রাজাকার আলবদর আল শামসদের প্রতিষ্ঠিত করা এবং তাদেরকে যে এখানে রাজনৈতিক, অর্থনৈতিক
ভাবে সামাজিক ভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা। এখন যেহেতু মুক্তিযুদ্ধের চেতনার একটি সরকার, মুক্তিযুদ্ধের যেহেতু যে ইতিহাস, বিকৃত ইতিহাস নিয়ে আমরা বড় হয়েছি, সেই বিকৃত ইতিহাসের যেহেতু এখন পালাবদল হয়ে গেছে, যেহেতু মানুষ সত্য জানছে, মানুষ এখন সুন্দরের পথে হাঁটছে, এই সুন্দর এবং সত্যকে কিভাবে ঢাকা যাবে সেই জন্য নতুন করে এই সাম্প্রদায়িকতা ঘটনা ঘটে। আপনি মনে রাখবেন, জি জনাব খালেদ মোহাম্মদ চৌধুরী, শামসুজ্জামান দুদু জ্যোতি বসুর বরাত দিয়ে বললেন যে সাম্প্রদায়িক দাঙ্গা সরকারের ইন্ধন ছাড়া হয় না, কি বলবেন আপনি? না, এটা 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 তিনি জ্যোতি শামসুজ্জামান দুদু একসময় বামপন্থী রাজনীতি করেছেন, সেই হিসাবে জ্যোতি বসু তার আইডল হইতে পারে, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের যে চেতনায় আমাদের যে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে অসাম্প্রদায়িক চেতনা দেখেছিল, আমরা সেটাকেই লালন করি। এবং বাংলাদেশের বর্তমান যদি আপনি ধরেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, তাহলে তো বাংলাদেশ যে সরকার আছে তারাই পৃষ্ঠপোষকতা করবে। কেন করবে, কি কারণে করবে? শামসুজ্জামান দুদুরা কি সরকারের বিরুদ্ধে এরকম কোন প্রতিরোধ দেওয়াল তৈরি করতে পেরেছে? এই দেশের কি উন্নয়ন অগ্রগতি থামানো গেছে? সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ পুড়িয়ে, কোরআন শরীফ পুড়িয়ে, গিলাপ পুড়িয়ে, মসজিদে মারে, তারপরে পুরোহিতকে হত্যা করে, মন্দির ভেঙে দিয়ে এই 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 যাত্রা কি তারা রুখতে পেরেছে? পারে নাই। 93 অবরোধ দিয়ে কি পেরেছে? পারে নাই। কারণ তাহলে সরকার কেন করবে, কোন দায়ে করবে? যখন এই ধরনের একটা প্রতিরোধের দেওয়াল যদি তৈরি করতে পারতো, তাহলে না হয় একটা বিশ্বাসযোগ্য ছিল যে সরকার এই প্রতিরোধের দেওয়াল ভাঙার জন্য, সেটা ভিন্ন খাতে নেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেগুলো অতীতে শামসুজ্জামান দুদুরা যখন দেশ পরিচালনা করেছেন তারা করেছেন। তো সেই অভিজ্ঞতার আলোকে থেকে সেই এই কথাটি হয়তো বলেছেন। কিন্তু বাংলাদেশে বর্তমান সরকারের সামনে কোন এরকম কোন চ্যালেঞ্জ নাই যেই চ্যালেঞ্জের জন্য মন্দির মসজিদ ভাঙতে হোক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। কমরেড রহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের এই অনভিপ্রেত ঘটনার পর কি মনে করেন আপনি যে দেশের সম্প্রীতি জোরদার করার জন্য কি করা উচিত? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি আজকে যেখান থেকে সম্পৃক্ত হয়েছি, আমি আজকে সকালে পীরগঞ্জের যে ঘটনা অঞ্চল, সেই অঞ্চলে সফর করি, পরে পীরগঞ্জে আমরা আমাদের সমাবেশ করি, তারপরে এসে সটিবাড়িতে এই সমাবেশ করে মাত্র কিছুক্ষণ আগে আমি একটা বাসায় ঢুকেছি মিঠাপুকুরে, সেখান থেকেই সংযুক্ত হচ্ছি। এখন আমি আমার কথার থেকে আমি যে জায়গাটিতে বেশ কয়েকদিন পরে এলাম, এই পীরগঞ্জের যেখানে ধরনের নারকীয় ঘটনা ঘটেছে, উদ্ধৃতি বা আমরা এখানে যে বাড়ি বাড়ি গেলাম, কথা শুনলাম, একটু ঘটনা দেখুন, সহজে বোঝার জন্য করণীয়র আগে আমি এই বাস্তবতা একটু ছোট্ট করে তুলব। এইখানে দুইটা পাড়া যদি বলেন, দুইটা পাড়া, একটি পাড়ায় একটা ঘটনা নিয়ে উত্তেজনা সৃষ্টি হলো। সেই উত্তেজনাটা দুপুরের পর জানাজানির পরে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হলো। তিনি বলছেন উনি সন্ধ্যা 7টার দিকে খবর পান, তারপরে ওনারা গেলেন, স্থানীয় পুলিশ তারা গেল, এবং 10টার পরে 10টার দিকে পাশের যে জায়গাটা পাড়া, সেই পাড়ায় আগুনের লেলিহান এবং ঘটনাবলী ঘটলো। হাজার হাজার মানুষ চারটা দিকে থেকে যেটা দেখলাম, একটা হচ্ছে যে আশপাশে দীর্ঘদিন ধরে যে বসবাস করছে সম্প্রীতির বন্ধনে যারা, তারাও এই ঘটনায় আগায় আসলো না, একটা দিক, অর্থাৎ তারা এদেরকে রক্ষা করতে পারলো না। 2 নম্বর হচ্ছে যে সময়টা পেল, সেই সময় রাষ্ট্র বা যে সরকার আছে সেও তাদেরকে রক্ষা করতে পারলো না, বরঞ্চ আগুনের লেলিহান এটাকে জ্বলতে বাধ্য হলো, লুটপাট হলো, এবং এখানে বলে হামলা এই সম্পর্কে। অর্থাৎ আমি এর থেকে 2টা পয়েন্ট নিয়ে আসি। একটা হচ্ছে যে আমাদের সমাজে, এটা আমরা অনেকদিন ধরে বলছি, আজকে শুধু বলছি তা না, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের নানা ধরনের প্রভাব কিন্তু নানা কারণে বেড়ে চলেছে, কারণ নিশ্চয়ই পরে আলোচনা করা যাবে। আরেকটা হচ্ছে আমরা দেখছি এ ধরনের ঘটনা ঘটলেই এই ঘটনাকে প্রায় সময় আপনারা লক্ষ্য করবেন এটাকে একটা ক্ষমতার খেলা হিসাবে ব্যবহার করা হয়, যে কেউ এটাকে ক্ষমতার খুঁটি হিসাবে, কেউ ভবিষ্যতে খুঁটি যাওয়ার জন্য হিসাবে নানাভাবে এটা ব্যবহৃত হয়। কিন্তু কখনো এ ধরনের সাম্প্রদায়িকতা, যেটা মুক্তিযুদ্ধের বাংলাদেশে মোটেই কাম্য শুধু না, এটাকে টলারেট করা উচিত না, সেটা দমনের জন্য কিন্তু আমরা কোনো কাজ করি। খুব সহজ করে বলি,
তাহলে ধরুন এই যে মাথা চাড়া দিয়ে উঠছে, আমি এখানে পারস্পরিক দোষারোপ বা এই আলোচনা কার ভূমিকা কম বেশি সেটা না হয় এখন বাদই রাখলাম, নিশ্চয়ই রাজনীতির আলোচনা সেটা প্রাসঙ্গিক, সেটা করতেই হবে, পরে করা যাবে। তাহলে সমাজে আমাদের বিবেচনা এই যে সাম্প্রদায়িকরণের যে ধারাটা হয়ে যাচ্ছে, আমরা কি এইটাকে উপড়ে ফেলার চেষ্টা করছি না লালন পালন করছি? আমরা দেখছি দীর্ঘদিন ধরে লালন পালন করা হচ্ছে। এমনকি আমাদের 72 সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল, সেটাকে উন্মুক্ত করে দেওয়া হলো। এমনকি ধর্মের রাজনীতির ব্যবহার কি বলে যে এইটাকে চলমান রাখার সাথে সাথে এই উগ্রপন্থীদের কথা অনুযায়ী আমাদের পাঠ্যসূচক পরিবর্তন সহ নানা ধরনের কার্যক্রম কিন্তু অব্যাহত রাখা হলো। এবং ক্ষমতায় থাকার জন্য যাওয়ার জন্য দুই দিকে আপনি একটু খেয়াল করলে দেখবেন যে এই গোষ্ঠীকে কিন্তু নানাভাবে ব্যবহার করে তাদের সুযোগ সুবিধা দেওয়া হলো। সুতরাং আমরা যদি প্রকৃত পক্ষে অসাম্প্রদায়িক বাংলাদেশে এই ধরনের কথা চিন্তা করি, তাহলে তো হওয়া উচিত এটা হিসাবটা এইভাবে যদি করি আমরা, যে সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু আমরা সকল ধর্মের মানুষের ধর্মীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হলাম। আমরা কি ঘটনা জানতাম না? ধরেন ইকবালের কথা আসলো, কি হয়েছে না হয়েছে ঠিক আছে বের করুক, কিন্তু আমরা জানি যে এই ধরনের ঘটনার পরে কি ঘটতে পারে বাংলাদেশে, তাহলে সেখানে আমরা তো ভূমিকা দেখলাম না। আমরা এই যে পীরগঞ্জের কথা বলছি, যে এই ঘটনার পরে কি কি ঘটতে পারতো বা কি করতে পারে এটা জানা, কিন্তু আমরা তো ভূমিকা দেখলাম না। তাহলে বিষয়টা কি? আপনাকে এখানে যেটা করতে হবে, এক নম্বর হচ্ছে স্ট্রং পদক্ষেপ হিসাবে যে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়ে এসে নাসিরনগর, নামু সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিচার হয়নি। এই ঘটনায় কারা জড়িত, নেপথ্যের যারা নায়ক, আমি কোট করি, এখানে চেয়ারম্যান বর্ণদের কাছে শুনলাম যে এইখানে বাইরের থেকে আসা হয়েছে, এটাকে কারা কি দিয়েছে এটা কম বেশি না জানার কোনো কারণ নেই। 4 জনকে তো ধরেও দিয়েছে স্থানীয় মানুষ। সুতরাং আপনি এর নেপথ্যের নায়কদের বের করে যদি দৃষ্টান্তমূলক একই সাথে সমাজের, আচ্ছা এই পয়েন্ট একটু শেষ করি, সমাজের যে সাম্প্রদায়িকরণের ধারা এইটা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেইখানে যদি আমরা একটা রাজনৈতিক ঐক্যমত্যের জায়গা পারি, না পারলেও জনগণ যদি রুখে দাঁড়াতে পারে, তখন কেবলমাত্র কিছুটা আমরা এর থেকে মুক্তি পেতে সম্ভব হবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব শামসুজ্জামান দুদু, কমরেড রুহিন হোসেন প্রিন্স দাবি করছেন যে সমাজে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রভাব বেড়েছে। আপনার কি মত? না, এটা আমি তার সঙ্গে একমত না। এখানে জঙ্গিবাদ, তারপর সাম্প্রদায়িকতা, আসলে এখানে হচ্ছে গণতন্ত্রের হীনতা। মানুষের ন্যূনতম অধিকার নাই, মানুষের ভোট অধিকার নাই, মানুষের চলাফেরার অধিকার নাই, মানুষের বলার অধিকার নাই। এই কথা যখনই সে দাবি করছে তার অধিকার, তখনই সেটাকে রোধ করার জন্য জঙ্গিবাদের ধোঁয়া তোলা হচ্ছে এবং এখানে ধর্মকথার, ধর্ম প্রসঙ্গ সামনে নিয়ে আসা হচ্ছে। তো এটা রাজনীতির একটি ভুল এবং অপব্যাখ্যা বলে আমার কাছে মনে হয়। যেমন রুহিন হোসেন সাহেব যেটা বললেন যে 72 সালের যে সংবিধান, এবং আমাদের সরকারি দলের প্রতিমন্ত্রী সাহেব বললেন, তো মুশকিলটা হচ্ছে আওয়ামী লীগে ধারাবাহিকভাবে 3 বার ক্ষমতায় আছে। এর আগেও শেখ হাসিনার বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আরেকবার 96-এ যারা তুহিন সাহেবরা তখন তাকে সমর্থন করেছিলেন, 96-এ যে নির্বাচন একসঙ্গে নির্বাচন করেছিল। তো এই যে নির্বাচন একসঙ্গে করছি, একসঙ্গে থাকছি, কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির যে সংশোধনী, সেটা কিন্তু আমরা 20 বছরে 25 বছরে করি নাই। সেটা আবার আমি আমাদের উপরে বা অন্যদের উপরে এটা চাপিয়ে দিয়ে কথার যে কবিতা লেখা, কবিতা ছড়া লেখা, সেটা কিন্তু 25 বছরে তারা করে যাচ্ছে। আমাকে কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রতিমন্ত্রী সাহেব এটা বন্ধ করেনি। হ্যাঁ, তার সঙ্গে আমি একটা একমত, সেটা হচ্ছে যারা স্বাধীনতাকে ঠেকাতে চায়, গণতন্ত্রকে ঠেকাতে চায়, যারা সাম্প্রদায়িকতার কথা করে, আমি তার সঙ্গে একমত। আমিও আমার শুরুতে বলেছি, যারা গণতন্ত্রকে রুখতে চায়, মানুষের অধিকারকে রুখতে চায়, পাকিস্তান আমলেও দেখেছি, ব্রিটিশ আমলেও দেখেছে, এবং প্রতি সম্প্রতি সেটা দেওয়াল গড়ে তুলতে হবে। দেওয়াল গড়ে তোলার ব্যাপার না, একটা ভোট অধিকারের প্রশ্ন দেখা দিয়েছে, একটা সুস্থ নির্বাচনের কথা দেখা দিয়েছে। মানুষের এখন যে দ্রব্যমূল্য, আপনারা যারা, আমরা সবাই দেশে আছি, যারা বাজারে যাই, একমাত্র সরকারের তো ইনকামের কোনো শেষ নাই, যারা বিভিন্ন ভাবে তারা এখন ব্যবসা বা চাকরি বা অন্যভাবে করেন, তাদের ক্ষেত্রে হয়তো অনেক কিছু গায়ে নাও লাগতে পারে, কিন্তু আপামর জনগণ, 95% মানুষ বাজারে গেলে
দ্বিগুণ দামে 3 গুণ দামে জিনিসপত্র কিনতে হচ্ছে। পানি, বিদ্যুৎ, কৃষি উপকরণ, শ্রমিকের মধ্যে সবকিছু আপনার ভূলণ্ঠিত হয়েছে। তো দেওয়াল তোলার তো কোনো কারণ নাই। দেশের মধ্যে এমনিতেই দেওয়াল দিয়ে যে অধিকারগুলো মানুষকে রোধ করে দেওয়া হয়েছে, সেটা যাতে পুনর্জীবন না ঘটে, অর্থাৎ সামনের দিনগুলোতে যেন আসল কথাটা আমরা না বলতে পারি, সেখানে ওই যে জঙ্গিবাদের যে প্রসঙ্গটা এখানে এসেছে, জঙ্গিবাদ আমেরিকান কনসেপ্ট, এখন বাম অথবা দক্ষিণ অথবা মধ্যপ্রদেশ, সেটাই সেই জায়গাটা যদি পা দিয়ে মানে জঙ্গিবাদ অর্থাৎ সমাজতন্ত্রকে ঠেকানোর জন্য ধর্মকে বিরোধিতা করে, এবং সেই ধর্মটা হচ্ছে মুসলিম, এবং মুসলিমকে জঙ্গিবাদে রূপান্তরিত করা হয়েছে। অর্থাৎ মিডিল ইস্টে যত মানুষ এই সমাজতন্ত্র বিরোধীরা যারা, তারা যে খুন করেছে, সেই খুনের সমর্থন সূচক জঙ্গিবাদকে যখন এই দেশে আমার প্রিয় বামেরা সমর্থন করে, তখন আমার কাছে ধন্দা লেগে যায় যে আমি রাষ্ট্রবিজ্ঞানের কি পড়ালেখা করলাম বা নিজে কি রাজনীতি করলাম, বুঝতে পারি। আমি বিরতির পর আপনার কাছে আরো বিস্তারিত শুনবো। বিরতির সময় হলো, কিন্তু তার আগে আমি 2 মিনিটের জন্য জনাব খালিদ মাহমুদ চৌধুরীর কাছে যেতে চাই। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, জনাব শামসুজ্জামান দুদু বলছেন যে মূল সমস্যা আসলে গণতন্ত্রহীনতা, কি বলবেন আপনি? গণতন্ত্রহীনতা, এটা সত্য যে গণতন্ত্রহীনতা শামসুজ্জামান দুদুদের মধ্যে আছে, কারণ তারা এখনো গণতন্ত্রের যে শর্তগুলো আছে সেগুলো অনুসরণ করছে না। কারণ তারা তো এখন পর্যন্ত তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রটা দুর্নীতি মুক্ত করতে পারেনি। দুর্নীতি মুক্ত না হয়ে কিভাবে তারা গণতন্ত্রকে লালন করবে? তাদের গঠনতন্ত্রের মধ্যে আছে দুর্নীতিগ্রস্ত হয়ে সাজাপ্রাপ্ত হলেও তিনি দলের নেতা হতে পারবেন। এইরকম একটি রাজনৈতিক দলের কাছে আপনি গণতন্ত্র কিভাবে প্রত্যাশা করেন, যেখানে গণতান্ত্রিক ভাবেই একটা দল দুর্নীতিকে রিকগনাইজ করছে? তো সেইখানে গণতন্ত্রের কথা শুনতে পারবেন, কিন্তু গণতন্ত্রকে তারা লালন করতে পারে না। কথা বলা, লালন করা একদিন, প্রতিনিয়ত গণতন্ত্র কোথায় নাই? গণতন্ত্র কিসে নাই? কথা বলার স্বাধীনতা নাই। কথা বলার স্বাধীনতা যে নাই, এটা কি বাংলাদেশের 16 কোটি মানুষ এটা কি মনে করে কথা বলার স্বাধীনতা নাই? সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা মানে ব্যবহার করেই তো এই ধরনের যে অপকর্মগুলো ঘটানো হচ্ছে। তো সরকার তো এই সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়নি, ইউটিউব, টুইটার, ফেসবুক বন্ধ করেনি। তো এগুলো ব্যবহার করেই তো হচ্ছে। মূল কথাটা হচ্ছে বাংলাদেশের যে মানে এই যে বিস্ময়কর অর্থনীতি, বাংলাদেশের যে বিস্ময়কর যে এই যে এগিয়ে যাওয়া, বাংলাদেশের যে এত বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে অনেকের গাত্রদাহ। এই যে গাত্রদাহ থেকেই এই ধরনের ঘটনা, বাংলাদেশকে টেনে ধরা, বাংলাদেশকে আটকে দেওয়া, বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া, মানে যে বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যেই স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন, একটা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ কেন হয়েছিল? এটা একটা সকলের সম অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আজকে যে আমাদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা গেছে, আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, আমাদের আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ছড়িয়ে যাচ্ছে, আকাশ পথে বলেন, নৌপথে বলেন, সড়ক পথে বলেন, চারিদিকে যে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যাচ্ছে, আমাদের যে এই যে বাণিজ্যের যে বড় ধরনের একটা ক্যানভাস বাংলাদেশে তৈরি হচ্ছে, অন্যান্য দেশের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি আমরা কমিয়ে ফেলছি, এবং এই যে বাংলাদেশের নেতৃত্ব আজকে পৃথিবীতে সমাদৃত হচ্ছে, বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় গেছে। এই জিনিসগুলো যারা সহ্য করতে পারছে না, তারাই এই ধরনের ঘটনা ঘটে বাংলাদেশের সুনাম নষ্ট করার চেষ্টা করে। কেন আমরা 11 লক্ষ রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলাম? কেন তাদেরকে আমরা যে এই যে মানবিক একটা দায়িত্ব পালন করলাম, এই জিনিসটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এবং এটা একটাই হচ্ছে বাংলাদেশ বিরোধী যারা রাজনীতিটা করছে, তারাই এটা কথা, গণতন্ত্রের কথা বলে তারা এই ধরনের ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে। তবে আমি একটু বলতে চাই যে বাংলাদেশে এই যে ঘটনাটা ঘটলো, কুমিল্লাকে থেকে শুরু করে নোয়াখালী, পীরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর থেকে আরম্ভ করেন চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাগুলোতে জনগণের সমর্থন পাওয়া যায়নি, জনগণ এগুলোকে সমর্থন দেয়নি। আমরা যখন দেখেছি অতীতে যখন এই উস্কানি দিয়ে জনগণকে নামানো হয়েছিল বিভিন্ন সময়,
এই সাম্প্রদায়িক কথাবার্তা বলে বিভিন্ন ধরনের ঘটনাকে কেন্দ্র করে জনগণকে নামানোর চেষ্টায় জনগণ নেমেছিল। সেই জনগণ কিন্তু আর নামছে না। কেন নামছে না? কারণ মানুষ এখন ওই যে বললাম সত্য এবং সুন্দরের পক্ষে আছে, মানুষ নামবে না। মানুষ এগুলো ঘৃণা জানাচ্ছে। এগুলোকে সমর্থন করে যারাই বক্তব্য দেবে তাদেরকে মানুষ ঘৃণা করবে, তাদেরকে মানুষ অপছন্দ করবে, এবং তারা আস্তে আস্তে আরো তলিয়ে যাবে অন্ধকার থেকে অন্ধকারে। বাংলাদেশের যে খাদ্য দ্রব্য মূল্যের কথা হচ্ছে, হ্যাঁ দ্রব্য মূল্যের উঠানামা হতেই পারে। কোভিড 2 বছর যাবৎ সারা পৃথিবী একটা লকডাউনের মধ্যে ছিল। সেই জায়গায় যে আমাদের অর্থনীতি ধরে রেখেছি, এই প্রশংসাটি করা হচ্ছে না। দ্রব্য মূল্যের কথা বলছে, দ্রব্য মূল্য তো পৃথিবীর সব জায়গায়। আপনি জানেন আজকে আপনি এই মুহূর্তে ইংল্যান্ডে ফোন করেন, লন্ডনে, সেখানে 20 লিটারের উপরে সপ্তাহে বেশি তেল দেওয়া হচ্ছে না। মানুষ গাড়ি চালাচ্ছে পরিমিত ভাবে। তো কাজেই অনেক দেশ আছে যারা খাদ্য সংকটের মধ্যে মুখোমুখি পড়ে গেছে। বাংলাদেশে কোনো সংকট আছে? আপনি কি বাজারে গিয়ে কি চাল, ডাল, লবণ, তেল পাচ্ছেন না? আপনি কি বাজারে গিয়ে কি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো হাহাকার আছে? বাংলাদেশের মানুষের জীবনযাত্রা কি থেমে গেছে? মানুষ কি অর্থের অভাবে বাড়ি থেকে বেরোতে পারছে না? এরকম বিষয় না, কিন্তু ব্যাপারটা এইভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, কোভিড এর মধ্যে 2 বছরে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যা সমাধানের জন্য সরকার প্রণোদনা দিচ্ছে, ব্যবসায়ীদেরকে দিচ্ছে, ব্যক্তিগতভাবে যে শ্রমিকদেরকে দিচ্ছে। আমি তো জানি, আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমার এই সেক্টরে শ্রমিকরা আছে, তাদের যে ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারের পক্ষ থেকে প্রণোদনা 2,500 টাকা করে প্রণোদনা দেওয়া হয়েছিল সেই সময়। কাজেই এবং যে মালিকদেরকে তাদের যে দীর্ঘদিন জাহাজ বন্ধ ছিল, প্রণোদনা দেওয়া হচ্ছে। গার্মেন্টস মালিকদেরকে প্রণোদনা দেওয়া হয়েছে, প্রণোদনা সব জায়গায় দেওয়া হচ্ছে। আমাদের এই যে পৃথিবীর কোন দেশে আছে দেখেন ভ্যাকসিন ফ্রি পাওয়া যায়। আপনি ইংল্যান্ডে যান, উন্নত দেশ, সেখানে একটা ভ্যাকসিন নিতে গেলে 10 থেকে 15,000 টাকা খরচ করতে। জাপানে যান, একটা ভ্যাকসিন নিতে গেলে 15,000 টাকা। জি, বিরতির সময় হলো, ফ্রি ভ্যাকসিন দিচ্ছে। জি, আমরা একটা বিরতির পর মাননীয় মন্ত্রী আপনার কাছে আবারও বিস্তারিত শুনবো। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আমরা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব রোহিন হোসেন প্রিন্স, আপনি বলছেন যে এখন সব রাজনৈতিক দলের এক হওয়ার দরকার আছে, কিন্তু রাজনৈতিক বিভাজনের সময়ে দলগুলোর ভেতরে ঐক্যমত কতটা সম্ভব? আপনার জন্য 2 মিনিট। না, আমি প্রথমে বলি, আমি এক হওয়া দরকার আছে বলছি রাজনৈতিক দলগুলোকে খেয়াল করেন। আমি বলেছি যে এইরকম একটা সময় যদি এর থেকে উত্তরণ ঘটতে হয়, রাজনৈতিক ঐক্যমত্য হলে সেটা অনেক ভালো। কিন্তু আমাকে যদি বলেন সেই সুযোগ আমি দেখছি না, পরিষ্কার ভাষায় বলে ফেললাম যে এটা সুযোগ দেখছি না। এই প্রসঙ্গক্রমে আমি আরেকটা পয়েন্ট বলি যে সংকটটা কি। আমাকে যদি বলেন আমাদের দেশের সামনে আমরা মনে করি যে 4টি প্রধান সংকট। একটা সংকট গণতন্ত্রহীনতা, একটা সংকট সাম্প্রদায়িকতা, একটা সংকট লুটপাটতন্ত্র, একটা হচ্ছে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের সংকট। এই 4টা সংকট, আপনি এই 4টা সংকটকে মোকাবেলা করতে গেলে অবশ্যই আজকে একটা নিষ্ঠাবান রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নেই। বিকল্প নেই এই কথাটা আমরা জোর দিয়ে বলছি। আমরা একের পরে এক দেখছি যে এই ধরনের এক একটা ঘটনা, এটা একটা সাম্প্রদায়িক হামলা, এই হামলা ক্ষমতার খেলা হিসাবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই ক্ষমতার খেলা হিসাবে যতদিন ব্যবহার করবেন ততদিন এই সংকট থাকবে। এবং এই সংকট থাকলে আমি তো দেখি যে যখন এই সংকট থাকে আমি জনগণের ভাতের কথা, ভোটের কথা, অন্যান্য কথাগুলো বলতে পারি না। কিন্তু আপনি ওই কাজগুলো করার জন্য আপনি যদি ভালোভাবেও করতে চান, তাহলে সাম্প্রদায়িকতার সংকটকে দূর করার কাজটা করতে হবে, যে কাজটি আমরা কখনো করছি না বলেই আমরা কিন্তু মনে করছি। হ্যাঁ, আপনারা মনে করতে পারেন, এটা নিয়ে একটু দেখতে পারেন, হয়তো বা আমাদের দেখা ভুল, আপনাদের দেখা কারেক্ট হইতে পারে। কিন্তু আমরা স্পটে যে দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি যে সমাজে সাম্প্রদায়িকরণের ধারা যেখানে প্রবাহিত হচ্ছে, ইচ্ছা করলেও অনেকে অনেক কিছু করতে পারবেন না, পারছেন না। এটা আপনারা দেখতে পারেন। বাংলাদেশের পাঠ্যপুস্তক সাম্প্রদায়িকরণ হয়ে যাচ্ছে। আপনি রাজনৈতিক দল যেখানে ধর্মের ব্যবহারের কথা বলা হচ্ছে, আপনি 72-এর সংবিধান, একথা তো বলতেই হবে, মুক্তিযুদ্ধ মানলে 72-এর সংবিধান, না মানলে আমার কিছু করার নেই। কিন্তু আমি একটা কথা এখানে মনে করে দিতে চাই যে 90-এর গণঅভ্যুত্থানের পর যেটাই আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সবাই স্বাক্ষর করেছিল, 3 জোটের রূপরেখার পরে 9 দফা যে আচরণ বিধি, সেই আচরণ বিধিতেও কিন্তু ছিল যে আমরা এই ধরনের ধর্মকে রাজনৈতিক স্বার্থে কেউ ব্যবহার করব না। কেউ যদি ব্যবহার করে
আমরা এইটাকে প্রতিহত করব ঐক্যবদ্ধভাবে। তাহলে এই উপলব্ধিটা আমরা কিন্তু 90-এর আন্দোলনের মধ্যেও ছিল, কিন্তু আমরা দেখতে পেলাম তার থেকে কিন্তু অনেক পেছনের দিকে চলে এসেছি। হ্যাঁ, এখানে যেসব রাজনৈতিক দল যে জায়গায় ঐক্যমত্য হবে সেইখানে হবে, ব্যক্তি সংগঠন হবে, না হলে যেটা জরুরি সেটা হচ্ছে জনগণের গড়ে তুলতে হবে এবং স্থানীয়ভাবে সমন্বিত উদ্যোগ গড়ে তুলতে হবে। নিশ্চয়ই এখানে অনির্ভরযোগ্য শক্তি বা যারা সাম্প্রদায়িক শক্তিকে লালন পালন করে তাদেরকে নিয়েই এই ধরনের কোন ঐক্যবদ্ধ প্রয়াস হবে না, কিন্তু কাজটা সহজ হবে কোনটা, আমি ওই কারণে জি, অনেক ধন্যবাদ। আমরা পৌঁছতে পারতাম যেটা 90-এ পেরেছিলাম, তাহলে এটা অনেক সহজ হতো। এই কথাটুকু আমি বলতে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব শামসুজ্জামান দুদু। 3 জোটের রূপরেখাও ছিল যে ধর্মকে রাজনৈতিকভাবে যেন ব্যবহার করা না যায় তা নিশ্চিত করা। কি বলবেন আপনি? আপনার জন্য 3 মিনিট। বাংলাদেশে কোনো আমার বিবেচনায় ধর্মকে ব্যবহার করে কেউ রাজনীতি করছে না। যারা করছে তাদেরকে জনগণের কাছে যদি আমি নিয়ে যাই, তারা ভোট পায় 3টা সিটে, আর যারা ধর্মকে বিরোধিতা করে তারা কোনো ভোটই পায় না, বা পার্লামেন্টে আসতে পারে না। তো বিবেচনা হচ্ছে বাংলাদেশে আপনি মানুষের ভোটাধিকারটা ফিরিয়ে দেন, মানুষের পছন্দকে আপনি গ্রহণ করেন। যদি সেটি আমি গ্রহণ না করতে পারি আমার রাজনৈতিক বিবেচনায়, যে কেউ বাম মধ্য দক্ষিণ যার যার রাজনীতিটা সে করুক, সে যদি জনগণের কাছে গিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে সেটা ভালো। এই যে যেমন না দেখা 75-15 আগস্টের পরে যে মুক্ত রাজনীতির কথা বলা হয়েছে, যেখানে জামাত শুধু না, আওয়ামী লীগও পুনর্জীবন পাইছে, জামাতও জাসদও পাইছে, সিপিবি পাইছে। এগুলো তো রাজনৈতিক দল ছিল না। আপনার যারা নিষিদ্ধকরণে বিশ্বাসী করে তখন কাজের অন্যান্য সংগঠন না, তারা পারলে নিজের সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দেয়। এটা বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি। আর 72-এর সংবিধানে যে জিনিসটা ছিল সেটা যদি মানি, তো 72-এর সংবিধান মানে যারা, তারা এখন ক্ষমতায় আছে। 72-এর সংবিধান না মানার কোনো কারণ নাই, সবাই মানে। যেমন সমাজতন্ত্র আমরা 4 মূলনীতির মধ্যে আছে, কিন্তু আওয়ামী লীগ সমাজতন্ত্রের ধারে কাছে নাই, ধর্ম নিরপেক্ষতা ধারে কাছে নাই, কিন্তু ধর্মটা লিখে রাখা আর মানার ভিতরে পার্থক্য আছে। জামাত শিবির করে মোটামুটি 25-30 বছর ধরে মুখে ফেনা তুলে ফেলেছে যারা, তারা কিন্তু জামাত শিবিরকে প্রসঙ্গ নিয়ে কোর্টে তো জুড়ে থাক, তাদের ক্ষমতায় প্রয়োগ করে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি শুধু তো যে কথা বলেছি, বাংলাদেশের সব থেকে যেটি এখন অনুপস্থিত, যেটা আমরা বলি মুক্তিযুদ্ধে অর্জিত, সেটা গণতন্ত্র, অর্জিত স্বাধীনতা, সেই জিনিসগুলো নেই। আজকে যিনি প্রতিমন্ত্রী, আমি তার কাছে যে জিনিসটা শুনলাম যে মানুষের ক্রয় ক্ষমতার বাড়ার পরে কোন মন্ত্রী এটা সমর্থন করে, এটা আমার কাছে এটা অভিনব একটা ঘটনা। বরঞ্চ তারা বলতে পারছেন বাড়ছে, এটা বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে। আপনার টিসিবির লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে ক্রমান্বয়ে। আমি কাউকে অনুভূতিতে আঘাত করি না, এই দেশটা হয়েছে খেটে খাওয়া মানুষের মুক্তির লড়াইয়ের মধ্যে। তারা খেটে, আজকে দেখেন পীরগঞ্জের যে ঘটনা, ওখানে চীন সাহেব গেছে, আজকে 500 মহিলা একটা মসজিদের সামনে বিক্ষোভ করেছে যে যাদেরকে ধরার কথা, হ্যাঁ, তাদেরকে না ধরে পার্শ্ববর্তী যারা এসে এইসব করেছে তাদের দিকে তাদের নজর নেই, স্থানীয় ভাবে করছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয়, এই যে যেটা সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমি শুরুতে বলেছি, এখানে ক্ষমতাবানদের ইন্ধনেই এই ঘটনাগুলো সাধারণত সংঘটিত, এবং সেইটা যদি রোধ না করা যায়, শেষ করি, স্বাধীনতা গণতন্ত্রের যে লড়াই সেটা প্রশ্নবিদ্ধ হবে। আমাদের হাতে আর সময় নেই। জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী এমপি, জনাব শামসুজ্জামান দুদু আবারও ক্ষমতাসীনদের ইন্ধন এই অভিযোগ তুলছেন। আপনার জন্য 3 মিনিট। জনাব খালিদ মোহাম্মদ চৌধুরী, আপনি নিজেকে কাইন্ডলি আনমিউট করে নিন। শামসুজ্জামান দুদু যে কথাটি বললেন তার কথা সুর ধরে যদি বলতে হয়, কুমিল্লায় যে এখানে ঘটনা ঘটেছে তার পাশেই হচ্ছে তাদের সাবেক মন্ত্রী প্রয়াত কর্নেল আকবরের বাড়ি, তার পাশেই হচ্ছে কুমিল্লা বিএনপির নেতা বর্তমান মেয়র ফাকুর বাড়ি, তার পাশে হচ্ছে বিএনপির সেক্রেটারির বাড়ি। তো ওইখানে ওই জায়গাটায় ক্ষমতা পরিবেষ্টিত কিন্তু বিএনপি ধরে নি, তাহলে
তাদের দায়িত্ব ছিল যে এখানে একটি মন্দিরে পূজা হচ্ছে, তাদের সেই দায়িত্ববোধ, যেই কথাগুলো তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন, যে অন্যের ধর্মের প্রতি তাদের যে সহানুভূতি বা এই সহানুভূতির জায়গাটা যদি থাকতো, তাহলে কিন্তু তারা এই জায়গাটা প্রতিরোধ করার ক্ষেত্রে তারা কিন্তু একটা ভূমিকা রাখতে পারে নাই। তাহলে তারা নির্লিপ্ত ছিল এখানে। তো ওই জায়গাটা আমি বলতে চাই না, কারণ সরকার, এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দেশ পরিচালনা করছে বলেই বাংলাদেশে রামশীল তৈরি হয় না, বাংলাদেশে রামপাল তৈরি হয় না, বাংলাদেশে পূর্ণিমা মহিমারা ধর্ষিত হয় না, বাংলাদেশে 2001 সালের পরে যে সাম্প্রদায়িকতা যে বীজ বপন করা হয়েছিল, যে 1 অক্টোবরের নির্বাচনের পরে সেই তথাকথিত জালিয়াতি নির্বাচনটাকে জায়েজ করার জন্য, তার বিরুদ্ধে মানুষ যেন প্রতিরোধ করতে না পারে, সেই যে রাত্রেবেলা থেকে যে মানুষ সারা বাংলাদেশে গণধর্ষণ করা হয়েছে, লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এবং 90 দিন যে একটা মানে 100 দিনের যে একটা দেওয়া হয়েছিল, লাইসেন্স দেওয়া হয়েছিল, এবং তারপরে আমরা দেখেছি শায়েখ আব্দুর রহমান এবং বাংলা ভাইদের যে আস্ফালন, যে শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইরা রাজশাহীর পুলিশ সুপার অফিস ঘেরাও করে তাকে বাধ্য করছে। আমরা দেখেছি সে সময় জীবন্ত মানুষকে পা উপরে মাথা নিচু করে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করতে আমরা দেখেছি। আমরা দেখেছি মঞ্জুরুল ইমামের মতো 75 বছর বয়সকে মানুষকে হত্যার শিকার হতে। আমরা দেখেছি গোপাল কৃষ্ণ মৌরির মধ্যে শিক্ষাবিদ, যাকে নিজের বাড়ির ড্রয়িং রুমে খবরের কাগজ পড়া অবস্থায় পিস্তলের গুলিতে মাথা ছিন্ন ভিন্ন হয়ে যেতে দেখেছি। আমরা এই সাম্প্রতিকতা দেখেছি। আমরা দেখেছি বাঁশখালীতে একটি সনাতন পরিবারের একই বাড়িতে 17 জন মানুষ, যেখানে তাদের মন্ত্রীর এলাকা ছিল, সেখানে তাকে দেখেছি আমরা 17 জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছি। যে এই ঘটনাগুলো ঘটেছে আমরা দেখেছি। 21শে আগস্টে গ্রেনেড হামলা করে প্রধান বিরোধী দলের নেতা, আজকের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য সেখানে গ্রেনেড চার্জ করা হয়েছে, এবং সেই গ্রেনেড যে ঘটনার যে মাস্টার মাইন্ড আজকে পলাতক জীবন যাপন করছে, তাকে নেতা মেনে যারা রাজনীতি করে তাদের কাছে গণতন্ত্র সাম্প্রদায়িক রাজনীতির কথা বড়ই বেমানা। আজকের মতো এখানেই শেষ করছি। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।